নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর বিষ্ণুদের লেখা সাত ভাই চম্পা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির বিষয়বস্তু, কবিতাটির উৎস এবং কবিতাটি থেকে তার শব্দার্থ সমস্ত কিছুই তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাত ভাই চম্পা এই কবিতাটি কবি শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্যকে উৎসর্গ করেছেন। বিষ্ণুদে ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে জানব। সাত ভাই চম্পা এই কবিতাটি আধুনিক যুগের অন্যতম শক্তিশালী কবি বিষ্ণুদের সাত ভাই চম্পা 1945 সালে তার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এই পাঠ্য কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানব। পরাধীন দেশের স্বাধীনতা কামনা এবং সাম্যবাদী ভাবনা ও শোষণ মুক্তির কামনা সাত ভাই চম্পা কবিতায় একাত্ম হয়ে উঠেছে। রূপকথার সাত ভাই চম্পা চাপা হয়ে ফুটেছিল। কবি সেই রাজকুমারদের আবিষ্কার করেন বাংলাদেশের ছেলের দলে। দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির জন্য জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে তারা আত্মবলিদানে উন্মত্ত। নিবেদিত প্রাণ এই সমস্ত ছেলেরা সমস্ত যন্ত্রণা সহ্য করে। চম্পা আমাদের মধ্যেই আছে, আমাদের মধ্যেই আছে মুক্তির সম্ভাবনা, কিন্তু চাপা পড়ে আছে। সকলের কাঙ্ক্ষিত সেই মুক্তির জন্য পারুল রাগানো রাজকুমারীরা সমস্ত বাধাকে অতিক্রম করতে প্রস্তুত। তাই কবি বলেছেন, বিপর্যস্ত মানুষ মুক্তির সন্ধানে ঘুরছে। শ্রমজীবী মানুষের সংঘবদ্ধ প্রতিরোধের চিত্র ফুটে উঠেছে এই কবিতায়। পরাধীন দেশের স্বাধীনতা কামনা এবং দেশমুক্তির কামনা এই কবিতায় এক জায়গায় হয়ে দাঁড়িয়েছে। কবি গণজাগরণের কথা বলেছেন এই কবিতায়। এবার আমরা মূল কবিতায় আসি। চম্পা তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সকল যন্ত্রণায়, চম্পা যখন জাগবে নয়ন মেলে। এখানে চম্পা বলতে ভারতবর্ষকে, ভারতের সাহসিকতাকে বোঝানো হয়েছে। বলেছেন যে তোমার মায়ার অন্ত নেই, অর্থাৎ ভারতবর্ষের যে মায়া রূপ তার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, অর্থাৎ রূপকথায় যে রাজকুমার চাঁপা ফুল হয়ে ফুটেছিল, সাতটি চাঁপা ফুল হয়ে ফুটেছিল, তাদের কথা বলা হয়েছে, সেই রাজকুমারদের কথা বলা হয়েছে। কত সমুদ্র কত নদী হয় পার, তারা যেন কতগুলো সমুদ্র কতগুলো নদী পার হয়ে তারা এসেছে। বিরাট বাংলাদেশের কত না ছেলে, সেই সাত রাজকুমারের সাথে বা সেই রাজকুমারদের সাথে বাংলাদেশের ছেলেদের কবি তুলনা করেছেন। অবহেলে সয় সকল যন্ত্রণায়, সকল যন্ত্রণা সেই রাজকুমাররা যেমন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, বাংলার ছেলেরাও যেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই কবি বলছেন যে এরা কত না যন্ত্রণা সহ্য করছে। চম্পা কখন জাগবে নয়ন মেলে। এখানে চম্পা বলতে সাহসিকতাকে বলা হয়েছে। বলছেন যে এই নব প্রজন্মের মধ্যে, তরুণদের মধ্যে কবে সাহসিকতা আসবে, কবে এরা জেগে উঠবে, চোখ মেলে দেখবে। চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ, কত না শাওনে রজনী পোহালো বলো, গৌরী সিংহ মাথা হেঁট টলমল, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, চীনে জলে হয় মঙ্গোলিয়ার লেখা, চম্পা তোমায় চিনেছিল সিংহল। বলছেন যে চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ, অর্থাৎ এই যে মায়া, এর মায়ায় পড়ে গেছে এই বাংলাদেশ, এই মায়ায় পড়ে গেছে। কত না শাওন রজনী, অর্থাৎ কত না বৃষ্টি, শ্রাবণ মাসে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির রাত পোহালো বলো, কত না এই শ্রাবণ মাসে রাতগুলো কাটিয়ে দিল। গৌরী সিংহ মাথা হেঁট টলমল, গৌরী সিংহ মানে হিমালয়, হিমালয় যেন মাথা হেঁট করে, মাথা নিচু করে টলমল ভাবে দাঁড়িয়ে আছে। নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, নিষিদ্ধ দেশ মানে তিব্বতের রাজধানীকে নিষিদ্ধ বলা হয়। সেখানে কি হয়েছে, দীপঙ্কর অর্থাৎ অতীশ দীপঙ্করের কথা বলা হয়েছে, যিনি তিব্বতে গিয়েছিলেন, তার শিখা অর্থাৎ তিনি যে মহান ব্যক্তি ছিলেন, মহান তার কীর্তি ছিল, তা যেন শিখা হয়ে অর্থাৎ আলো হয়ে, প্রদীপ হয়ে যেন জ্বলছে। চীনে জলে, তিব্বতের চীনে তা জ্বলছে। হয় মঙ্গোলিয়ায় লেখা, চীন মঙ্গোলিয়াতেও তা লেখা হচ্ছে। চম্পা তোমায় চিনেছিল সিংহল। বলছেন কি যে চম্পা তোমাকে সিংহল অর্থাৎ শ্রীলঙ্কার বিজয় সিংহ যিনি, তিনিও চিনেছিলেন তোমায়।
তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নিপে, অশ্বের খুরে লাঙলের ফলা টেনে, হাতুড়ির ঘায়ে কাস্তে বাঁকা শানে, ভাটিয়ালি গানে কপিল মুনির দ্বীপে, কলিঙ্গে আর কঙ্কনে গুর্জরে, চম্পা তোমার সাত ভাই গান করে। বলছেন যে তোমাকে চিনেছে কৃষকে নিপে, অর্থাৎ রাজা থেকে প্রজা সমস্ত মানুষই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। অশ্বের খুরে, তুমি যে অশ্ব অর্থাৎ ঘোড়ায় করে আসছিলে, ঘোড়ার যখন চলে তার যে টকবক টকবক শব্দটি হয়, খুরের শব্দটি হয়, সেই শব্দে চিনেছে। লাঙলের ফলা টেনে, অর্থাৎ যারা কৃষক, কৃষি সম্প্রদায় অর্থাৎ নিচু স্তর থেকে উঁচু স্তরের সমস্ত মানুষই চিনেছেন। যারা বা ঘোড়ায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তারাও যেমন ভাবে চিনেছে, অর্থাৎ বৃত্তশালী মানুষ যেমন চিনেছে, তেমনি লাঙলের ফলায় কৃষকরাও তোমায় চিনেছে। অর্থাৎ তুমি সবার কাছে এতই মায়াবী, এতই আপন, সবাই তোমায় ভালোবেসে ফেলেছে। হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকা শানে, হাতুড়ির ঘায়ে অর্থাৎ যারা কামার কুমোর তারাও তোমায় চিনেছে, অর্থাৎ শ্রমিক সম্প্রদায় তোমায় চিনেছে। ভাটিয়ালি গানে কপিল মুনির দ্বীপে, ভাটিয়ালি গানে অর্থাৎ একেবারেই গ্রাম বাংলার যারা মানুষজন তারাও তোমায় চিনেছে। এবং কপিল মুনির দ্বীপে, অর্থাৎ যেখানে সাধু সন্ন্যাসীরা থাকেন, পূর্ব ভারতের ওই দিকটাকে বলা হয় কপিল মুনির দ্বীপ, ওখানকার মানুষেরা তোমায় চিনেছেন। কলিঙ্গে আর কঙ্গনে গুর্জরে, কলিঙ্গে মানে হচ্ছে উড়িষ্যা, আর কঙ্গন মানে হচ্ছে গোয়া, আর গুর্জর হলো গুজরাট। বলছেন যে ওড়িশা, গোয়া, গুজরাট সমস্ত জায়গার মানুষ তোমায় চিনেছে। তুমি এতই মায়াবী, তোমায় কেউ ভুলে থাকতে পারেনি সমস্ত জায়গায়। অর্থাৎ যে যে জায়গাগুলো ইংরেজরা এসে ঘাঁটি বিস্তার করেছিল বা ঘাঁটি স্থাপন করেছিল, সেই সব জায়গাতেও সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সব জায়গাগুলোকে সবাই মনে রেখেছে, সেই সব জায়গাগুলোকে সবাই ভালোবেসেছে, সেই কথাই বলছেন। চম্পা তোমার সাত ভাই গান করে, বলছেন যে চম্পা তোমার সাত ভাই, অর্থাৎ সাতটি চাঁপা ফুলের সাথে যে তুলনা করে বলেছিলেন, বলছেন যে সে সাত ভাই, অর্থাৎ সাত ভাই বলতে এখানে কবি তরুণ সম্প্রদায়কে, বাংলার তরুণ সম্প্রদায়কে বুঝিয়েছেন। বলছেন যে তারা সবাই কি করছে, গান গাইছে। কিসের গান? সাম্যের গান, এক হওয়ার গান, দেশকে মুক্ত করার গান গাইছে। শ্যামকম্ম যে তারা বুঝি টানে দাঁড়, নীল কলমের দেশে রেখে আসে হাড়, বহু চাঁদ বহু সীমন্ত সদাগর, চম্পা তোমারই পারুল মায়ার লোভে, বাহিরকে ঘর আপনকে করে পর, বলি হাসে আসে জবদ্বীপের সার। বলছেন কি শ্যাম কম্বোজে, অর্থাৎ এই শ্যাম কম্বোজের বর্তমান নাম হচ্ছে কি থাইল্যান্ড এবং কম্বোডিয়া। হ্যাঁ, তারা বুঝি টানে দাঁড়, তারা কি করছে, দাঁড় টানছে। নৌকোয় যেমন দাঁড় থাকে, এক পার থেকে আরেক পারে যেতে হলে, সমুদ্রের বা জলাশয়ের এক পার থেকে আরেক পারে যেতে হলে নৌকায় করে, তখন কি হয়, দাঁড় টেনে জল সরিয়ে দিয়ে যেতে হয়। দাঁড়টি হচ্ছে কেমন দেখতে, ওই যে আগেকার দিনে মুড়ি ভাজা হতো বা চাটু যেরকম দেখতে, ওই রকম দেখতে একটা জিনিসকে বলা হয় কি দাঁড়। নীল কলমের দেশে রেখে আসে হার, অর্থাৎ রূপকথার দেশে, নীল কলম মানে কি রূপকথার দেশ, অর্থাৎ বলতে পারো যে আমেরিকা বা ওই ধরনের দেশগুলোকে রূপকথার দেশ বলা হতো। ওই সব দেশে রেখে আসে হাড়, হাড় রেখে আসছে, অর্থাৎ অস্থি রেখে আসছে, যুদ্ধ করে নিজেদেরকে সেখানে শেষ করে দিয়ে আসছে। বহু চাঁদ বহু সীমন্ত সদাগর, অর্থাৎ মনসামঙ্গলে যে চাঁদ সদাগর, এখানে তারই কথা বলা হয়েছে, চাঁদ বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে। বহু সীমন্ত, অর্থাৎ বণিকখণ্ডের চরিত্র সীমন্ত, সীমন্ত সওদাগর, এটা হচ্ছে চণ্ডীমঙ্গলের অংশ একটা। একটা চাঁদ নয়, একটা চাঁদ সদাগর নয়, যেন বহু চাঁদ সদাগর, চাঁদ বেরিয়ে পড়েছে, বহু সীমন্ত বেরিয়ে পড়েছে। নিজের দেশকে, নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য বহু বহু মানুষ চাঁদ সদাগর বা সীমন্তের রূপ ধরে বেরিয়ে এসেছে। চম্পা তোমারই পারুল মায়ার লোভে, চম্পা অর্থাৎ ওই যে সাহসিকতা বা ভারতবর্ষের যে মায়া, তাকে বলা হচ্ছে। বলছেন যে তোমারই পারুল মায়ার লোভে, পারুল মায়া মানে কি, সুমহান এমন। বলছেন যে অর্থাৎ পারুল তো ছিল তাদের দিদি, দিদি যেমন ভাবে তার ভাইদেরকে আগলে রাখতো, ঠিক এখানেও কি হয়েছে, সুমহান ভাবে কেউ যেন তাদেরকে আগলে রেখেছে। বাহিরকে ঘর আপনকে করে পর, সেই পারুল কি করছে, সে সুমহান অর্থাৎ মহান মানবী হয়ে সে বাহিরকে ঘর করছে, অর্থাৎ বাইরের দেশের যারা, তাদেরকে বা বাইরের দেশে গিয়ে নিজের ঘাঁটি বিস্তার করছে, নিজেকে সঁপে দিচ্ছে। আর কি করছে,
আপনকে করছে পর, নিজেকে সে অন্যের জন্য বিলিয়ে দিচ্ছে, নিজের ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত বলে কিছু রাখছে না, সে সবার কাছে তা বিলিয়ে দিচ্ছে। অর্থাৎ নিজে যা কিছু উপার্জন করছে বা যা কিছু নিজের শক্তি সামর্থ্য আছে সমস্ত দিয়েই সে দেশমাতৃকার জন্য কাজ করতে চাইছে, নিজেকে সে দেশের জন্য উৎসর্গ করছে। বলি হাসে, আসে জগদ্দীপের সার। বলি হলো বালিদ্বীপ, বলি হাসে, সেই বালিদ্বীপ যেন হাসছে, অর্থাৎ যেন ব্যঙ্গ করছে। আসে জবদ্বীপের সার, জবদ্বীপ মানে কি জাভা দ্বীপ, জাভা দ্বীপের সার, সার আসছে জাভা দ্বীপ থেকে। এই বলি এবং জবদ্বীপ দুটোই ইন্দোনেশিয়ায় অবস্থিত। তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল, কত জনা নিশি রেখে অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে। চম্পা, তোমার অবিনশ্বর প্রাণ এ কোন হিরণমায়ায় রেখেছ ঢেকে, খুলে দাও মুখ রৌদ্রে জ্বলুক গান। তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে, অর্থাৎ ভারত মাতা তাকে স্বাধীন করার নির্দেশ দিচ্ছে তার সন্তানদেরকে। কত প্রাণ গেল, তোমাকে স্বাধীন করার জন্য, ভারত মাতাকে স্বাধীন করার জন্য কত নিরীহ প্রাণ চলে গেল, কত তরতাজা প্রাণ চলে গেল, কত শহীদ হলো। কতজনা নিশি ডেকে, নিশি ডেকে মানে কি অশুভ আত্মা, কতজনা যেন অশুভ আত্মা হয়ে, অর্থাৎ কেউ কারোর পরিবার সংসার ত্যাগ করে তাদের দেশের জন্য কাজ করতে গেছিল, তাদের প্রাণ গেছে, তাদের তাদের আত্মা অতৃপ্ত আছে, তাই তাকে অশুভ আত্মা বলছেন। অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে, অন্ধ আবেগ অর্থাৎ একেবারেই বাস্তবতার বাইরে গিয়ে বৈতরণীতে ডোবে, অর্থাৎ শেষ মাথায় গিয়ে ডুবছে, অর্থাৎ আবেগে ভেসে যাচ্ছে, কোনো দিক ঠিক করতে পারছে না, কোথায় গেলে ভালো হবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, তার বাদ বিচার না করে আবেগে এগিয়ে যাচ্ছে এবং বৈতরণীতে অর্থাৎ শেষ কিনারায় গিয়ে ডুবছে। চম্পা, তোমার অবিনশ্বর প্রাণ, বলছেন যে চম্পা অর্থাৎ বসন্তের শেষে গরমের দাবদাহে ফোটে, অবিনশ্বর মানে যা চিরন্তন। এই চম্পা ফোটে কোন সময় বলতো? বসন্তের শেষে এবং গরমের দাবদাহে, সেই সময় চম্পা ফুল ফোটে। আর সেই সময় অবিনশ্বর প্রাণ, যা চিরন্তন, এমন একটি প্রাণ যা ফুটে আছে, এত গরমে সে কিন্তু ফুটে আছে। এ কোন হিরণ মায়ায় রেখেছ ঢেকে, অর্থাৎ বলছেন যে এই কোন মায়ায়, এ কোন মায়াবী ছলনায় তুমি ঢেকে রেখেছো। খুলে দাও মুখ রৌদ্রে জ্বলুক গান, বলছেন যে তুমি তোমার মুখটা খুলে দাও, ফুলটা ফুটিয়ে দাও, রৌদ্রে জ্বলুক প্রাণ, রৌদ্রে অর্থাৎ তুমি যে ফুলটাকে ঢেকে রেখেছো তাকে ফুটিয়ে দাও, দিলে রৌদ্রে প্রাণটা জ্বলুক তার, সেও বুঝুক কষ্টটা কতটা হয়, তার মধ্যেও যেন জেদটা জন্মায়। এই পুরো কবিতায় তিনি চম্পা ফুলটাকে উপমা হিসেবে ব্যবহার করে মানুষকে বোঝাতে চাইছেন। কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই, কাঞ্চনমালা জানে না তোমার খেই, তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ, ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ। এ মায়া ভাদরে ভরা বাদরের শেষে, চকিতে দেখাও জনগণে মনে মুখ, মুক্তি মুক্তি চিনি সে তীব্র সুখ, সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ। বলছেন যে কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই, অর্থাৎ কড়ি বলতে ধন সম্পত্তির যে প্রাচুর্য তাকে বলা হয় কড়ির পাহাড়। বলছেন সেই কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই, এত কষ্ট সহ্য করলে কিন্তু সেই ধন সম্পত্তির প্রাচুর্যের মধ্যে তুমি তো নেই। কাঞ্চনজঙ্ঘা জানে না তোমার খেই, কাঞ্চনজঙ্ঘা মানে কি সোনার পাহাড় বা খনি, সেও তোমার খেই জানে না, অর্থাৎ তোমার কতটা গভীরতা আছে, তোমার মধ্যে কতটা দীপ্তি আছে সে জানে না। তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ, তবুও তোমায় সারা দেশ খুঁজে মরছে। সেই চম্পাকে অর্থাৎ তরুণ প্রজন্মকে, নব প্রজন্মকে সবাই খুঁজে মরছে, সারা দেশ যেন তাদেরকে খুঁজছে, কারণ তারাই পারলে স্বাধীনতা আনতে পারবে। ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ, বলছেন যে তোমার যে এই ছদ্ম দুস্থ অর্থাৎ এই যে মলিন, এই যে একেবারেই সাদাসিধে ছদ্মবেশটা আছে তা তুমি ঘুচিয়ে দাও। এমাহ ভাদরে ভরা বাদরের শেষে, ভাদরে মানে কি ভাদ্র মাসে, আর বাদরে মানে কি বৃষ্টিতে। এই যে পুরো লাইনটা না, এখানে পদ্মাবতীর লেখা রাধার অন্তর্বেদনার সাথে দেশবাসীর মনের কথা বলেছেন কবি এখানে। চকিতে দেখাও জনগণ মনে মুখ, বলছেন যে তুমি চকিতে অর্থাৎ
হঠাৎ করেই তুমি তোমার মুখটা জনসমক্ষে তুলে ধরো, তুমি সবার সামনে আসো, এগিয়ে আসো। মুক্তি, মুক্তি চিনি সে তীব্র সুখ। বলছেন যে এই যে স্বাধীনতার অর্থাৎ পরাধীনতা থেকে মুক্ত হওয়ার পর স্বাধীনতার যে তীব্র স্বাদ আছে, সেই সুখটা আমরা সবাই চিনি। সাত ভাই জানে নন্দিত দেশ দেশ। অর্থাৎ সাত ভাই, সেই যে সাতটি রাজপুত্র ছিল, সেই সাত ভাইয়ের সঙ্গে যে এতক্ষণ তুলনা করছিলেন নতুন প্রজন্মের, বলছেন যে তারা নন্দিত অর্থাৎ সম্মানিত এবং প্রশংসিত। দেশ দেশ অর্থাৎ দেশ দেশান্তরে সব জায়গায় তাদের নাম একেবারে উজ্জ্বল হয়ে রয়েছে। কবি এখানে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার এবং ধনতান্ত্রিক পরিকাঠামোর সাধারণ মানুষদের নাভিশ্বাস উঠেছে বলে মনে করেছেন। একদিকে পরাধীনতার গোলামি, অন্যদিকে অর্থনৈতিক শোষণ সাধারণ মানুষকে প্রতিনিয়ত জর্জরিত করেছে। এর থেকে সকলেই মুক্তি চায়, কিন্তু সেই মুক্তির সন্ধান জানে না কেউ, মুক্তির দিশা খুঁজে পায় না কেউ, তার হদিস দিতে পারে না কেউ। তবু তাকে সারা দেশ খুঁজে মরে, কারণ তাই পরম কাঙ্ক্ষিত, পরম শ্রেয় এবং বাঁচার আশ্বাস। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।